ঢাকার পল্টন, গুলিস্তান কিংবা শাহবাগ চত্বর। একসময় এই পুরো জোনটিতে যদি সাধারণ মানুষ বা বিরোধী দলের কেউ রাজনৈতিক অধিকারের দাবিতে রাজপথে নামত, তবে একটি নাম শুনলেই তাদের রক্ত হিম হয়ে যেত। তিনি হলেন ডিএমপির রমনা বিভাগের সাবেক বিতর্কিত অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদ। পল্টন ও শাহবাগ এলাকায় তৎকালীন সময়ে তার ক্ষমতা এমন এক চূড়ায় ছিল যে বলা হতো তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। যে কোনো প্রকার যৌক্তিক আন্দোলন মানেই অবলীলায় ক্র্যাকডাউন করতে তেড়ে যেতেন হারুন। পোশাকের দম্ভের তার কোনো মায়াদয় ছিল না। দোষী কিংবা নির্দোষ যে কাউকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া, কাউকে শাহবাগ থানার অন্ধকার লকআপে ঢুকিয়ে ভোট দিয়ে পিষে ফেলা ছিল তার নিত্যদিনের খেলা। কিন্তু ক্ষমতার লাঠি যে চিরকাল এক হাতে থাকে না, নিয়তি তা বুঝিয়ে দিল ঢাকার বারমেড হাসপাতালের একটি অন্ধকার চার দেয়ালের ভেতর। 2023 সালে সেপ্টেম্বর মাসে সেই বহুল আলোচিত রাত। বারমেড হাসপাতালের ইটিটি রুমের ভেতর এডিসি হারুন এবং ডিএমপির ক্রাইম বিভাগের আরেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপার মধ্যকার বিশেষ গোপন সাক্ষাৎ হাতে নাতে ধরে ফেলেন সানজিদার স্বামী রাষ্ট্রপতির তৎকালীন এপিএস আজিজুল হক মামুন। মামুন তখন তার কিছু বন্ধু বান্ধব এবং ছাত্রলীগ নেতাকে সাথে নিয়ে হাসপাতালে ঢোকেন। তখন শুরু হয় এক মর্মান্তিক হাতাহাতি। অপমানিত হারুন সেই রাতে নিজের ক্ষমতার অপব্যবহার করে শাহবাগ থানায় ডেকে এনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপর পৈশাচিক নির্যাতন চালায়। কিন্তু এই পরকীয়া এবং মারামারির কেলেঙ্কারি যখন জনসম্মুখে আসে, তখন পুরো দেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। ঘটনার পর তৎকালীন সরকার হারুনকে প্রথমে রংপুর রেঞ্জে বদলি এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করে, যদিও জুলাই আন্দোলনের সময় তাকে আবারও ঢাকায় ফেরানো হয়। অন্যদিকে সানজিদাকেও রংপুরে বদলি আদেশ দেওয়া হলেও তিনি ধৈর্যতার সাথে তদবির করে ডিএমপিতেই থেকে যান। কিন্তু 24 সালের গণঅভ্যুত্থানের পর ক্ষমতার তাসের ঘর এক রাতে ভেঙে পড়ে। হারুন, সানজিদা এবং এপিএস মামুন এই তিনজনকেই এসিডি করে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। প্রিয় দর্শক, ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি দেশকথন সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। আজ 2026 সালের এই জুলাই মাসে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপন সূত্রে বলছে, ওএসিডি হওয়ায় এই তিনজনকে বর্তমানে ঢাকার গৃহবন্দী বা নজরদারিতে রয়েছেন। এডিসি সানজিদা এবং এডিসি হারুনকে এখন ক্ষমতার চেয়ার ছেড়ে নিয়মিত চোরের মতো পুলিশ কমান্ড সেন্টারে গিয়ে হাজিরা খাতায় সই দিয়ে আসতে হয়। আর যে এপিএস মামুন এবং সানজিদাকে নিয়ে এত কাণ্ড হয়েছিল, এসিডি হওয়ার পর তারা এখন লোকলজ্জা ভুলে একই সঙ্গে দিন কাটাচ্ছেন। কিন্তু খোদ ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলছেন, হারুন এবং সানজিদা বর্তমানে কোনো দায়িত্বে নেই, তারা কেবল ওএসিডি হিসাবে নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন। এদিকে যখন হারুন সানজিদারা হাজিরা দেওয়ার গল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে, ঠিক তখনই গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে জারি করা হয় হাই ভোল্টেজ প্রজ্ঞাপন। 4 জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সরাসরি বরখাস্ত বা গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে। সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদের চৌধুরী সেই সই করা এই প্রজ্ঞাপনের স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 লঙ্ঘনের দায়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, দায়িত্ব পালন থেকে পলায়ন এবং মারাত্মক অসৎ আচরণের অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় এই 4 কর্মকর্তাকে চূড়ান্ত বরখাস্ত করা হলো। এই তালিকায় থাকা জামালপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ছিলেন বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত ডান হাত। অন্যদিকে এএসপি মাহমুদুল হাসান ওমরা পালনের নাম করে গত 24 সালে 28 আগস্ট সৌদি আরব পালিয়ে যাওয়ার পর আর কর্মস্থলে ফেরেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাইফুল ইসলামের গণমাধ্যমকে কড়া ভাষা জানিয়েছেন, বিগত 5 আগস্টের পর থেকে পুলিশের অত্যন্ত 82 জন ক্যাডার কর্মকর্তা বর্তমানে পলাতক আছেন। তাদের সবার ক্যারিয়ার চিরতরে ধ্বংস করার আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে আছেন সেই এডিসি হারুন এবং সানজিদাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাম্প্রতিক অ্যাকশন তো কেবল হিমশৈলের চূড়ান্ত মাত্র। 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং পলাতক থাকা 57 জন হাই প্রোফাইল পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত সহ কঠিন শাস্তির আওতায় আনা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই 57 জনের তালিকাটি মূলত বাংলাদেশের বিগত 15 বছরের ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং রক্তমাখা ব্ল্যাকলিস্ট।
এই তালিকায় যারা আছেন তারা প্রত্যেকেই বিগত ১.৫ দশকে বিএনপি, জামাত এবং শিবিরের নেতাকর্মীর উপর ভয়ঙ্কর ও পৈশাচিক ক্র্যাকডাউন চালিয়েছেন। এদের অনেকের বিরুদ্ধে সরাসরি বিরোধী দলের নেতাদের গুম করা, ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা এবং আয়নাঘরের মতো গোপন টর্চার সেল পরিচালনা নিখুঁত এক অকাট্য প্রমাণ মিলেছে। এই তালিকায় ১ নম্বরে রয়েছেন এডিসি হারুনুর রশিদের নাম। আরও আছেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রাব্বানীর আপন ভাই এএসপি গোলাম রাব্বানী, যার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর মতিঝিলে সরাসরি স্নাইপার এবং চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালানোর চক্ষুষ অভিযোগ রয়েছে। তালিকায় আরও আছেন সাবেক পুলিশ কমিশনার কাজী আশরাফুল ইসলাম আজিম, মানুষ কুমার পোদ্দার, টিআইইউ এর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন সহ প্রায় ডজন খানিক এসপি এবং অতিরিক্ত এসপি পদমর্যায় কর্মকর্তা। এদের প্রত্যেকেই ছিলেন বিগত ফ্যাসিবাদের অবস্থার একটি দানবীয় তত্ত্ব, যারা ইউনিফর্মের আড়ালে দলীয় ক্যাডারে ভূমিকা পালন করছেন। এই ৫৭ জন পলাতক এবং সাময়িক বরখাস্ত থাকা পুলিশ কর্মকর্তার ফাইল যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিল থেকে বিচারিক ট্রাইব্যুনালে স্থানান্তরিত হচ্ছে, তখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই অঙ্গনের দুই শীর্ষ মেরু থেকে এসেছে এক অভূতপূর্ব এবং ইস্পাত কঠিন ঘোষণা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুইজনেই এই খুনি এবং গণহত্যাকারী পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে জিরো টলারেন্স বা শতভাগ কঠোর অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার মধ্যে এই একটি বিষয় কোনো দ্বিমত বা লুপহোল নেই যে যারা এদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে, সেই অস্ত্র দিয়েই ২৪শে জুলাইয়ে রিফাত, মুগ্ধ আর আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ধরনের রাষ্ট্রীয় বা আইনি ছাড় দেওয়া হবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে বিভিন্ন জনসভায় স্পষ্ট করে দিয়েছেন, যারা বিগত ১৫ বছর ধরে জামাত, শিবির এবং বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে গুম করেছে, পঙ্গু করেছে এবং মায়ের কোল খালি করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। কোনো ওএসিডি বা থার্ড কান্ট্রি বা সুইজারল্যান্ডে পালিয়ে গিয়েও এই দানবরা পার পাবে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাত বাড়ছে ঢাকার ডিএমপির কমান্ড সেন্টারের উপর। এডিসি হারুন আর সানজিদার যখন প্রতিদিন হাজিরা খাতার পাতায় সই করে মুখ লুকিয়ে বেরিয়ে যান, তখন তাদের চোখে সামনে হয়তো ভেসে ওঠে সেই পুরনো দিনগুলোর কথা, যখন তাদের একটা মাত্র গাড়ির আওয়াজে শাহবাগের রাজপথ কেঁপে উঠত। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা নিজেদের সমকক্ষ মনে করতেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫৭ জনের এই ব্ল্যাকলিস্ট আর এই ৪ কর্মকর্তার বরখাস্তের প্রজ্ঞাপন প্রমাণ করে দিল, ইউনিফর্ম পরে জনগণের বুকে গুলি চালালে শেষ পর্যন্ত নিয়তির চাবুক কতটা নির্মম হয়ে পিঠে এসে পড়ে। বাংলাদেশে এক নতুন ভোরের মুখোমুখি, আর এই ৫৭ জনের ফ্যাসিবাদের দোষরদের দৃষ্টান্তমূলক আইনি সাজা এবং জেলের অন্ধকার প্রকোষ্ঠ নিশ্চিত করাই হবে নতুন স্বাধীন বাংলাদেশের আইনের শাসন এবং প্রকৃত ইনসাফ কায়েমের মূল ভিত্তি। খেলা মাত্র শুরু হলো। এই জল্লাদদের শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা দেখার জন্য পুরো দেশ এখন উন্মুখ হয়ে আছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে কেমন লেগেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি সেটাও আমাদের কমেন্টের ঘরে জানিয়ে যাবেন। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, এক্ষুনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো প্রিয় দর্শক, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।